রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপির। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। নিজের প্রতিষ্ঠিত আদালত, মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়েই মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা। তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হচ্ছে না। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড, এই রায়, এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরো থাকছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপির। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে, আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাই হোক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে, যে এত কষ্ট যাদের জন্য করলাম তারাই চাইলো না যে আমি থাকি। তো কাদের জন্য করলাম? আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে, মামলা করে তার একটা রায় হয়, সেই রায়ের যখন কোটা আবার চালু করে, আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না। কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948 সালের 4 জানুয়ারি। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তাদের আজকে স্মরণ করি। সালাম, বরকত, জব্বার যারা জীবন দিয়েছেন, রক্তের অক্ষরে বলে গেছেন, আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ধাপে ধাপে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে, সেই বাংলাদেশকে তিনি মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন আসে আঘাত। 75 15ই আগস্ট।
ওই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখনও এই বাড়িটা তারা লুটপাট করেছিল। কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। ১০ই জানুয়ারি ১৯৭২ সালে তিনি প্রত্যাবর্তন করেন। এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই ১৫ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করে। আমার ৩ ভাই, সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র ১০ বছর। তাদেরকে তো কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, তাকেও হত্যা করে। আব্দুর রব সানিবাদ, যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার ১০ বছরের ছেলে আরিফ, ১৩ বছরের মেয়ে বেবি, ৪ বছরের নাতি সুকান্ত সহ ওই পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ১৫ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। ৭৫ এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি, সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি। বারবার আঘাত এসেছে, একের পর এক কূ হয়েছে, হত্যা, কূ, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। ১৫ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। ৬টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা, মা, ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়। মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায়ও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে। যে আদর্শ নিয়ে, যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল। এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম। ১ম বার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি। এরপর আসতে পারিনি। আবার বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতির দেশ হয়েছিল। প্রায় ৮টি বছর সময় নষ্ট হয়। ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ৩০০ সিটের মধ্যে ২৩৩ টা সিট পায়। বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি।
2009 সাল থেকে 2024 সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী 2020 সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 সালে উদযাপন করি, তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয়। কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে, সেই ভাষণগুলির মধ্যে প্রায় 2500 বছরের সকল ভাষণের মধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয়, আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তার স্থান পেয়েছে। বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে তো তার স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের উন্নয়ন, এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি। এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য। আমরা দেশের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সত্তার পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে, তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয়, তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন, তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলো ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশটা সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি 71 মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন, মানে 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু 71 না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে 47 এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে 71টাকে
এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে? না 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 না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা। বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার 2-3 দিনের ঘটনা একটু আসি। আমরা 2টা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি 2018 সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন। আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না, তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই 3টা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, কিন্তু আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আর অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না, সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। এখন আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না।